5ই আগস্টে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। এখন কদিন ভারতের থেকে তার আর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কেননা তার পরবর্তী গন্তব্য নিয়ে সৃষ্টি হচ্ছে বাধা। আধিকারিকরা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কিছু ঘন্টা পর সোমবার বিকেল প্রায় 5টা নাগাদ ইন্ডিয়ান এয়ারবেসে ল্যান্ড করা শেখ হাসিনাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। রাখা হয়েছে ওনাকে কড়া নিরাপত্তার মধ্যে। উনি ভারত থেকে যেতেন লন্ডনে, কিন্তু এখন তিনি অন্য বিকল্প খুঁজছেন, কারণ ব্রিটিশ সরকার নেগেটিভ সংকেত দিয়েই দিয়েছে। শেখ হাসিনা ভারতকে তার সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে অবগত করিয়ে দিয়েছে। শুনতে পাওয়া গেছে এটাও শেখ হাসিনার পরিবারের সদস্য ফিনল্যান্ডেও রয়েছে। এই জন্য তিনি উত্তর ইউরোপীয় দেশে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু এই মুহূর্তে কিছুই বোঝা যাচ্ছে না। ওদিকে বাংলাদেশের দাবি ওনাকে অ্যারেস্ট করে ভারত পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দিক। এক্ষেত্রে আপনার কি মনে হয়, কি করা উচিত? বাংলাদেশ থেকে পালানোর চেষ্টায় রয়েছে মানুষজন। প্রচুর সংখ্যায় মানুষ ভারত বাংলাদেশের বর্ডারের সামনে গিয়ে হাজির হয়েছিল, আর তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনুপ্রবেশের চেষ্টা করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় 500-র বেশি ছিল। ওই বাংলাদেশিদের বিএসএফ জলপাইগুড়ির কাছে আটকে দেয়। এই ঘটনার ব্যাপারে বিএসএফ এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বলে তারা বাংলাদেশের বিক্ষোভকারীদের হামলার ভয়ে বর্ডারে চলে এসেছিল। বিএসএফ এবং বর্ডার গার্ডরা বাংলাদেশের এই মানুষদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে আবার ফিরিয়ে দেয়। এই ঘটনার ব্যাপারে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এক্সে পোস্ট করে। আমরা জানি শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সেই দেশে বিক্ষোভ কমার বদলে বেড়েছে। সংখ্যালঘু হিন্দুদের মারা হচ্ছে আর তাদের বাড়িতে লুটপাট চালানো হচ্ছে। চলছে একরকম অরাজকতা, ছাড় পাচ্ছে না ওখানকার স্থানীয় মুসলমানরাও। চলছে চুরি, ডাকাতি, ভাঙচুর। কিন্তু আমরা জানি ভারত অন্ধকারের মধ্যে এক ফোঁটা আশার আলো খোঁজে। আর এইবার বাংলাদেশ বেসামাল হয়ে যাওয়ায় ভারতের হাতে এসছে বিশাল সুযোগ। কথা হবে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নিয়ে, যা বাংলাদেশের এমন সিচুয়েশনের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে ঝড় তুলতে চলেছে। ভারত এবং বাংলাদেশ দুজনেই দক্ষিণ এশিয়ার ভীষণ বড় কাপড় উৎপাদনকারী দেশ এবং দুই দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একে অপরের কম্পিটিটর। কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশে বাংলাদেশ সস্তা দামে ভালো কোয়ালিটির কাপড় এক্সপোর্ট করে, যেখানে ভারতকে বাংলাদেশের জন্য বিশ্বে টেক্সটাইল এক্সপোর্টের জন্য কিছু হতে হয়। কিন্তু এখন যেইভাবে বাংলাদেশে অশান্তির মহল তৈরি হয়েছে এবং পুরো বিশৃঙ্খলার মধ্যে চলছে গোটা দেশটা, সেই জন্য বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরি এবং কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর এর মাঝে সেই সুযোগ পেয়ে গেছে, যার জন্য ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওই সমস্ত দেশে নিজের প্রভাব ভালো মতো বিস্তার করতে পারবে, যেগুলো এখনো অবধি বাংলাদেশের দখলে ছিল। একটা বিষয় আগেই ক্লিয়ার করে দিই, আমরা কখনোই আমাদের প্রতিবেশী দেশগুলোতে এইভাবে জিওপলিটিক্সে পরিবর্তনকে ঠিক মনে করি না। অবশ্য সেটা আটকানো আমাদের হাতে নেই, কিন্তু এইবার বাংলাদেশে সত্যি যা ঘটে গেছে সেটার জন্য ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি রকেটের গতিতে ছুটতে পারে, কারণ বর্তমান সময়ে ফ্যাশনের চক্করে কাপড়ের ডিমান্ড দিনকে দিন বাড়ছে, এর চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্বের বেশিরভাগ যে দেশ রয়েছে তারা কাপড়ের মামলায় ভারত এবং বাংলাদেশের উপরে নির্ভরশীল। সাউথ এশিয়াতে ভারত এবং বাংলাদেশ এই দুটো রাষ্ট্রই রয়েছে, জানিয়ে দেয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে দিনকে দিন ইনক্রিজ করছে। আমেরিকান মার্কেটও এই দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওই দেশে ভারতে তৈরি হওয়া কাপড়, বোনা বস্ত্রর মারাত্মক চাহিদা আছে। বিশ্বে 100-রও বেশি এমন দেশ রয়েছে যেখানে ভারত এবং বাংলাদেশের কাপড়ের ডিমান্ড মারাত্মক, কিন্তু যতগুলো দেশে টেক্সটাইল এক্সপোর্ট করা হয় সেখানে বাংলাদেশ ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে। এখানে ভাববার বিষয় হলো, বাংলাদেশ এত ছোট দেশ হয়েও বিশ্বের টপ টেক্সটাইল প্রডিউসার এন্ড এক্সপোর্টার কান্ট্রি কিভাবে হতে পারে? বাংলাদেশ বিশ্বের বেশিরভাগ টেক্সটাইল ইন্ডাস্ট্রি দখল করে রাখতে পেরেছে এই জন্য, কারণ বাংলাদেশে যেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে তাতে কাপড় উৎপাদনের ক্ষেত্রে লেবার কস্ট অনেক কম লাগে। লেবার কস্ট কম হওয়ার কারণে টেক্সটাইলের ওভারঅল যে প্রোডাকশন রয়েছে তাতেও অনেক কম খরচ আসে, এবং বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারের খরচ অনেক কম হওয়ার কারণে বাংলাদেশ সবচেয়ে ভালো কোয়ালিটির বস্ত্র সবচেয়ে কম দামে অন্যান্য দেশকে বিক্রি করে, যার জন্য টেক্সটাইলের মামলায় আজও কোনো দেশ কম্পিটিশন দিতে পারে না। কিন্তু এই বাংলাদেশেরই যেই জিও পলিটিক্স রয়েছে সেটা একেবারে বদলে গেছে, এবং বাংলাদেশে যেই সিচুয়েশন হয়ে রয়েছে তা দেখে বাকি ব্যাপারটা তো আপনি বুঝতেই পারছেন। ওখান থেকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণ বাঁচানোর জন্য ভারতে চলে এসেছেন। ফ্যাক্টরি কোম্পানিগুলো একেবারে তালা পড়ে গেছে, যার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে সেটা পুরো মুখ থুবড়ে পড়েছে। আর বিশেষ করে ওই দেশ যারা টেক্সটাইলের জন্য বাংলাদেশের
উপর ডিপেন্ডেন্ট ছিল, তাদের ওখানে টেক্সটাইলের চাহিদা পূরণ হচ্ছে না, যার জন্য এই দেশগুলো ভারতের থেকে বস্ত্র কেনার কথা ভাবছে। বলার মানে হলো ভারত যে এই সময় টেক্সটাইল প্রডিউসার এবং এক্সপোর্টারের মামলায় বিশ্বের 4th লার্জেস্ট কান্ট্রি, এই ভারতের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই সমস্ত দেশের মার্কেটে ঢোকার নতুন রাস্তা খুঁজে পেয়ে গেছে, যেখানে এখনো অবধি বাংলাদেশি টেক্সটাইল এক্সপোর্টাররা রাজত্ব চালিয়ে আসছিল। আপনাদের জানিয়ে দিই, ইন্ডিয়ান টেক্সটাইল ম্যানুফ্যাকচারার আজকের সময়ও প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের টেক্সটাইল এক্সপোর্ট করে এবং গত বছর 2023-এর কথা বললে ভারতের টেক্সটাইল এক্সপোর্ট প্রায় 47 বিলিয়ন আমেরিকান ডলার ছিল, যেখানে রেডিমেড কাপড় এবং ছিট কাপড় শামিল রয়েছে, যেগুলো ব্যবহার করে প্যান্ট, শার্ট, সালোয়ার কামিজ, কুর্তা এবং শাড়ির সঙ্গে সঙ্গে আন্ডার গার্মেন্টস এবং লেটেস্ট গার্মেন্টস বানানো হয়। এছাড়া কাঁচামালের এক্সপোর্টও ভারতের দ্বারা অন্য দেশে করা হয়, যা দিয়ে কাপড় তৈরি হয়। যে গার্মেন্টস এবং টেক্সটাইল ভারতের দ্বারা অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়, তার মধ্যে টেক্সটাইলের প্রোডাকশন ম্যাক্সিমাম গুজরাট, তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে করা হয়। গুজরাটকে ভারতের টেক্সটাইল হাব বলা হয়, কেননা এখানে সুতির কাপড়, সিনথেটিক কাপড়, গার্মেন্টস ব্যাপকভাবে উৎপাদিত হয় এবং সুরাট তো বিশেষত রেশম এবং সিনথেটিক কাপড় প্রোডাকশনের লিডার। অন্যদিকে মহারাষ্ট্রের মুম্বাই, নাসিক এবং তামিলনাড়ুর তিরুপুরের মতো শহরের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিগত কয়েক বছরে বেশ ভালো ডেভেলপ করেছে। ওখানে সুতির কাপড়, রেশমের কাপড় এবং রেডিমেড পোশাকের প্রোডাকশন হয়। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী তিরুপুর এক্সপোর্টার ইউনিয়ন অধ্যক্ষের কথা হলো, গত বছরের তুলনায় এই আর্থিক বর্ষের অর্ডারে প্রায় 10%-এর বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর তাদের কথা হলো, বাংলাদেশ বর্তমানে প্রতি মাসে 3.8 বিলিয়ন ডলার মূল্যের শুধুমাত্র পোশাক টেক্সটাইল রপ্তানি করে, যা ইউরোপীয় ইউনিয়ন, ইউকে এবং ইউএস এর মতো দেশের মার্কেটে যায়। সেই তুলনায় ভারতের মান্থলি কাপড় এক্সপোর্ট মাত্র 1.5 বিলিয়ন ডলার। যদিও এখানে টেক্সটাইল এক্সপোর্টে 10%-এর জাম্প আসার অনুমান তিরুপুর এক্সপোর্টার ইউনিয়ন করেছে, যেখানে ওভারঅল ভারতের দ্বারা কাপড়ের এক্সপোর্ট বহুগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে সব মিলিয়ে দেখা হলে ভারত একবার পুনরায় অন্ধকার বা দুর্যোগের মধ্যেও আশার আলো খুঁজে বার করার চেষ্টায় সফল হয়েছে এবং বিশ্বের অনেক দেশকে হতবাক করে দিয়েছে। বাকি আপনাদের কি মনে হয়, ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে কি আধিপত্য কায়েম করতে পারবে নাকি না? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান।